উপরাষ্ট্রপতির হঠাৎ ইস্তফা ঘিরে তোলপাড় দেশের রাজনীতি। প্রথা মেনে রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করবেন না জগদীপ ধনকর, কোনো বিদায়ী অনুষ্ঠানে যোগ দেবেন না। পদত্যাগে উপরাষ্ট্রপতি যেখানে শেষ করেছেন সেখানেই কর্মজীবনের ইতি ইঙ্গিত ধনকরের। এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে ধনকরের তরফে, যেখানে তিনি শেষ করেছেন সেখানেই ইতি টানলেন, কোনো বিদায়ী অনুষ্ঠানে যোগ দেবেন না জগদীপ ধনকর। প্রথা মেনে রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করবেন না জগদীপ ধনকর, কোনো বিদায়ী অনুষ্ঠানেও যোগ দেবেন না। পদত্যাগী উপরাষ্ট্রপতি যেখানে শেষ করেছেন সেখানেই কর্মজীবনের ইতি, এমনই ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতির হঠাৎ ইস্তফা ঘিরে তোলপাড়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, উপরাষ্ট্রপতির হঠাৎ ইস্তফা ঘিরে তো দেশ জুড়ে তোলপাড় পড়েছে, কিন্তু এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করবেন না, কোন রকম কোনো বিদায়ী অনুষ্ঠানে তিনি যোগও দেবেন না। মানে এটা সরকারের দিক থেকেই তো আয়োজন করার কথা, অর্থাৎ উদ্যোগটা একটা ফেয়ারওয়েল হয়, একটা সেরিমনি হয় এবং সংসদেও একটা সেরিমনি হয়। অর্থাৎ তিনি ইস্তফা দেওয়ার পরও, যেরকম আজকে তিনি অনুপস্থিত, অথচ গতকাল উনি এসেছেন, তো ইস্তফা দিলে সাধারণত কি হয় যে তিনি ইস্তফাটা দিলেন এবং বিদায়ী উপরাষ্ট্রপতি হিসাবে, অর্থাৎ তিনি ইস্তফা দিলেও সঙ্গে সঙ্গে তো ইস্তফাটা গৃহীত হয় না, তার একটা প্রসিডিওর থাকে এবং সাধারণত তো এরকম ঘটনা কখনো হয়ও নি। অন্তত আরেকজন কাউকে দায়িত্ব দেওয়া হয়, তখন তিনি সেই দায়িত্বটা আরেকজনের কাছে অর্পণ করেন, একটা সাংবিধানিক ধারাবাহিকতা থাকে। এক্ষেত্রে কিছুই নেই এবং সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে যে যেটা রাষ্ট্রপতি ভবন সঙ্গে সঙ্গে ইস্তফাটা গ্রহণ করে নিল, তারপরে উনি পদত্যাগী থেকে মানে হয়ে গেলেন প্রাক্তন। এখন এইটা এভাবে হতে পারত যে উনি ইস্তফা দিলেন, ওনার চিঠিটা রাষ্ট্রপতির টেবিলে থাকলো এবং তিনি তারপর সংসদে, রাজ্যসভা এবং সংসদের পক্ষ থেকে তাকে একটা ফেয়ারওয়েল দেওয়া হলো। সেটা সেন্ট্রাল হলে, যেখানে যুগ্ম সভা হয়, সেই সাবেক সংসদের সেন্ট্রাল হলে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে তাকে একটা ফেয়ারওয়েল জানিয়ে তাকে একটা বিদায় দেওয়া হলো। এখানটা হলো যে সেই সমস্ত কোনো প্রথা মানা হলো না এবং ইস্তফা দেওয়ার জন্যও তিনি সাধারণত হয় চিঠিটা এরকম ভাবে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া, সেটাও আবার ধনকরের দিক থেকেও কিন্তু এটা একটু অদ্ভুত। তার কারণ ধনকর নিজে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন না, অর্থাৎ তিনি নিজে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নিজের হাতে চিঠিটাও দিতে পারতেন। সেই সেরিমনিটা সেটাও কিন্তু উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির সাথে নিজে গিয়ে দেখা করে না করে তিনি সেটা পাঠিয়ে দিলেন থ্রু মেসেঞ্জার। এখন এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে সরকার এবং ব্যক্তি ধনকরের সম্পর্কটা তলানিতে এসে ঠেকেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং বিরোধীরা যা বলছে, তারা বিরোধী নেতারা সকলেই সবটা জানেন তা নয়, কিন্তু অনেকগুলো এখানে রয়েছে মানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে যে কথাটা আছে আইনে, বেশ কিছু ঘটনা এমন কিছু সামনে আসছে যার থেকে কনজেকচার সেগুলোকে বিরোধী নেতারা বলছেন এবং অনেক প্রবীণ বিরোধী নেতারাও বলছেন। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র সঞ্জয় রাউত বম্বেতে বসে, যিনি সবসময় কিছু না কিছু মন্তব্য করেন, এহেন চরিত্র নয়। মানে এখানে কিন্তু যারা খুব প্রবীণ, অশোক গেহলটের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু যথেষ্ট যুক্তি দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করেছেন এবং গেহলটের সাথে সুসম্পর্ক রক্ষা করেন এমন ব্যক্তিরাও কিন্তু এ ব্যাপারে সবাক হয়েছেন। সুতরাং গেহলটের কথা তারা অনেকটা বেশি কিন্তু জানবেন। সুতরাং তারা যখন বলছেন তখন এটা খুব স্পষ্ট হয়ে উঠছে যে গোটা জিনিসটা কিন্তু খুব সহজ নয়। অনেকে এটার মধ্যে আরএসএস এর সাথে বিজেপির যে চলতি কলহ যেটা চলছে পর্দার আড়ালে, যেটা সভাপতির পদ নিয়ে বা প্রধানমন্ত্রীর অবসরের ইস্যুটা নিয়ে, তার সঙ্গে যে সরকার বনাম আরএসএস এর যে কোন্দলটা বাড়ছে, তার প্রেক্ষিতেও কিন্তু অনেকে মনে করছে যে এই যে ঘটনাটা ঘটলো সেটাও কিন্তু তার কলহটাও বাড়বে, অর্থাৎ এটাও কিন্তু খুব সহজে মীমাংসাটা হবে না। এই ক্রমশ এই বিবাদটা দল এবং সরকারের মধ্যে আরো নানান রকমের সমস্যা সৃষ্টি করতে পারে। অনন্যা, ধন্যবাদ জয়ন্ত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল।